ফিরলাম বিরতির পর। এবার আপনাদের জানিয়েছিলাম যে বিরতির পর আমরা আলোচনা করব খেলা নিয়ে। আর খেলা নিয়ে আলোচনা করার জন্য এই মুহূর্তে আমার সঙ্গে স্টুডিওয়ে জয়েন করে আছেন বরিষ্ঠ সাংবাদিক মণিময় রায়। মণিময় দা, স্বাগত আপনাকে। মণিময় দা, শুরুতেই মানে বলা যায় যে গতকাল ভারত বিশ্বকাপ জিতেছে, এটা যেমন আমাদের কাছে ভীষণ ভীষণ আনন্দের খবর, অ্যাট দ্য সেম টাইম বহু মানুষের কিন্তু হৃদয় ভেঙে গেছে, যাকে বলা যায়। হৃদয় ভেঙেছে কারণ প্রথম হচ্ছেন বিরাট কোহলি, যিনি কিন্তু ম্যান অফ দ্য ম্যাচ গতকাল ফাইনালের, এবং তিনি ঘোষণা করলেন যে আর তিনি ভারতের হয়ে টি-20 গেম বা বিশ্বকাপ কোনোটাই খেলবেন না। তার কিছুক্ষণ পরেই সাংবাদিক বৈঠকে রোহিত শর্মাও ঘোষণা করে দিলেন যে এটাই তার শেষ। 3 নম্বরে যদি আমরা দেখি, আজ ইনস্টাগ্রামে একবারে ঘোষণা করলেন রবীন্দ্র জাডেজা, তিনিও ঘোষণা করলেন তিনি আর খেলবেন না। আর কোচ রাহুল দ্রাবিড়, তাকে তো প্রত্যেকেই চেয়েছিল যাতে তিনি থেকে যান, কিন্তু তিনিও থাকবেন না, সেটা পূর্ব ঘোষণা মতোই। কিন্তু এই যে তিনজন সরে যাচ্ছেন একই সঙ্গে, দলের অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনজন সিনিয়র ক্রিকেটার, কতটা অভাব থাকবে দলের মধ্যে বলাই বাহুল্য। এটা মানে এই তিনজন ক্রিকেটার একসঙ্গে চলে যাওয়া ভারতীয় ক্রিকেটের ক্ষেত্রে তো অবশ্যই একটা ঘাটতি থেকে যাবে। তবে এগুলিকে পূরণ করতে একটু সময় নিলেও বিরাট কোহলির ক্লাস বা সচিন তেন্ডুলকারের ক্লাস বা সৌরভ গাঙ্গুলি বা রাহুল দ্রাবিড়, এদের ক্লাসে হুট করে ক্রিকেটার পাওয়া যথেষ্ট কঠিন এই মুহূর্তে। মানে ওদের যা ওদের যা দক্ষতা, এই দক্ষতা শুধুমাত্র অনুশীলন করে 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 তৈরি করেছে ঘটনাটা তা না, ওদের কিছু নিজস্বতা প্রাপ্তিযোগ্য ছিল। ফলে নালে শোয়েব আখতারের মতো পেস বোলাররা সচিন তেন্ডুলকার সম্পর্কে বলেন যে ও যখন উইকেটে আসে তার থেকে অনেক বেশি আমরা টেনশনে থাকি ও যখন প্যাভিলিয়নে থাকে, উইকেটে যখন আসে না। একদম। ফলে এদের তো একটা উপলব্ধি আছে, প্রত্যেকের একটা উপলব্ধি আছে। 100 খানার উপরে টেস্ট মানে ইন্টারন্যাশনাল সেঞ্চুরি করা সচিন তেন্ডুলকার মানে ক্রিকেট খেলতে জানে না, এটা তো বলা মুশকিল। আর এই ধরনের ক্রিকেটাররা সরে যাওয়ার পরে ভারতের যে সাংঘাতিক কিছু মানে সমস্যা হয়েছে ঘটনাটা তা না, তবে আমরা অনেকদিন ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট জিততে পারিনি, এটাও ঠিক। অনেক দিন মানে এই ধরনের আইসিসি ট্রফি আমরা জিততে পারিনি, অনেক দিন পরে জিতলাম। তো টি-20 জিতলাম ধরুন প্রায় 17 বছর পর। তার ফলে এই যে এই জায়গাগুলিতে মানে প্রথম একটা দল দাঁড়ায়, চ্যাম্পিয়ন হয়, দাঁড়ানোর পরে তার তো একটা দলের একটা ভিত্তি থাকে, একটা ভারসাম্য তৈরি হয়, এটা নষ্ট হয়ে যায় যদি হুট করে চলে যায়। আমি কথা হচ্ছে ওরা কি আজীবন খেলবে? ঠিক, ওদের জায়গায় তো আসতে হবে। বিরাট কোহলির ঘটনাটা যেটা শোনা যাচ্ছিল যে আইপিএল থেকেই উনি একটা মোটামুটি সিদ্ধান্ত নিতে চলেছিলেন, যেটা সচিন তেন্ডুলকারও শেষ দিকে করেছেন, টি-20 থেকে সরে গিয়ে অনেক বেশি টেস্ট ম্যাচ, এবং কিছু কিছু ক্ষেত্রে টেস্ট ম্যাচেও মানে সবাইয়ের বিরুদ্ধে উনি খেলতেন না, শেষের দিকে কিন্তু দেখবেন বেছে 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 আসতেন, ফলে অনেক দিন খেলতে পারলেন। এটা অবশ্য তার টেনিস এলবো হয়ে যাওয়ার পরেও তাকে ডাক্তারদের পরামর্শও কিছুটা করতে হয়েছে। বিরাটের ক্ষেত্রেও ঘটনাটা অনেকটা তাই। বিরাটের যেভাবে যে বিরাটকে আপনারা দেখছেন, আমরা যা খবরাখবর নেই, বিরাটের কিন্তু মানে শারীরিক সক্ষমতা দেখলে এতটা বোঝা যাচ্ছে না, ওর কিছু কিছু প্রবলেম দেখা দিচ্ছে। সেই জন্য ভেবেছেন যে টি-20টাকে যদি আমি মানে ছেড়ে দিই, তাহলে 50 এবং টেস্ট ম্যাচের জন্য নিজেকে যদি তৈরি থাকে, তাহলে ভারতবর্ষকে আমি আরো কিছুদিন সাহায্য করে দিতে পারবো। একই ক্ষেত্রে রোহিত শর্মার ক্ষেত্রে। আর রোহিত শর্মার একটা আঘাত রোহিত শর্মার আছে, এই যে মুম্বাই ইন্ডিয়ান্স ওকে যে ক্যাপ্টেন্সি থেকে সরিয়ে দিল, ওনার যে একেবারে কাছের মানুষ যারা আছে তাদের কাছ থেকে কিছু কিছু শব্দ পাওয়া যায়, এবং সেই সময় একটা ভিডিও ভাইরালও হয়েছিল কলকাতা নাইট রাইডার্স এর তরফে, এবং সেই সময় উনি বলেছিলেন যে এটাই তার লাস্ট সিজন উইথ মুম্বাই ইন্ডিয়ান্স, মানে সেটা তো এসেছিল। কিন্তু এইখানে সব থেকে গুরুত্বপূর্ণ, আমি এই প্রশ্নটা আপনার কাছে আসতে চাইবো, যে গতকাল বোর্ড প্রেসিডেন্ট রজার বিনি তিনি একটি গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন। কি বলছেন তিনি বলছেন যে এই মুহূর্তে রাহুল দ্রাবিড় পরবর্তীকালে গৌতম গম্ভীরের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে যেন তার কোচিংটা নেওয়া হয়, মানে যদি উনি কোচ হয়ে আসেন তাহলে তার অভিজ্ঞতাকে যেন কাজে লাগাতে পারে ভারত। মানে এটা একটা মানে এখনো পর্যন্ত কিন্তু অফিসিয়ালি ঘোষণা হয়নি যে উনি কোচ, কিন্তু বলা যেতে পারে তাকেই যেন শিলমোহর দিয়ে দিয়েছেন বোর্ড প্রেসিডেন্ট। আর এই গৌতম গম্ভীর
কোচ হওয়ার আগে বেশ কিছু শর্ত চাপিয়েছিলেন ভারতীয় বোর্ডের ওপর। তিনি বলেছিলেন তার প্রতিটা ফরম্যাটের জন্য আলাদা দল চাই, বিরাট এবং রোহিতকে বা তিনি দেখছেন না, বা অন্তত টি-20-র জন্য। এইরকম কি কোনো একটা মানে অঘোষিত একটা চাপ তৈরি ছিল দুই সিনিয়র ক্রিকেটারের উপর? এটার থেকেও বড় কথা কি, ওরা, আমি যা আমাদের বন্ধু বান্ধবের কাছ থেকে যা খবর টবর পেয়েছি, মানে বিরাট কোহলি এবং ইন পার্টিকুলারলি রোহিত শর্মা রাহুল দ্রাবিড়কে ছাড়তে চাননি। রাহুল দ্রাবিড়ের ছেড়ে যাওয়ার পেছনে অনেকগুলি কারণ আছে, মানে ঘোষিত অঘোষিত। ঘোষিত কারণ যে উনি বাড়িতে সময় দিতে পারছেন না, মানে অনেক দিন ধরে বাড়ির বাইরে, এবং ওনার মিসেস তো ডাক্তার, সম্ভব তো সম্ভব না ডাক্তারই তো এখন এই মিসেস, তারপরে পরবর্তী সিদ্ধান্ত ওই যে একটা ডক্টরেট ডিলিট দেওয়ার জন্য ওনাকে আমন্ত্রণ জানানো হয়েছিল, উনি এটা প্রত্যাখ্যান করেছেন এই কারণে যে বলছেন আমি যা কাজ করি, যে সেটা দেশের জন্য যে কাজটা করি এটা আমার প্রফেশন, আমি ক্রিকেট খেলেছি, কিন্তু আমার থেকে অনেক বেশি দেশের জন্য দেয় আমার মিসেস। ও যে ডক্টরেট, মানে ও তো ডাক্তার মানুষ, বলে ডক্টর লিখেন, তার জন্য ওর যে ওর সমসাময়িক একটা সাম্মানিক আমি পেতে পারি না, আমি কারণ আমি একটা জায়গা, পারিবারিক যে অবস্থানটা থেকে আমি অনেকটা দূরে, সামাজিক অন্যান্য কাজ থেকে আমি অনেক দূরে, শুধু একটা জায়গায় পড়ে আছি, আমি এটা নিতে পারি না। এই ধরনের মানসিকতা ওলা মানুষ, সে অনেক ক্ষেত্রেই মানে বোর্ডের অনেক ক্রীড়াকলাপের সঙ্গে উনি নিজেকে খাপ খাইয়ে নিতে পারছিলেন না, আমার ধারণা, এবং আমার তথ্য যদি ভুল না হয়, হয়তো কিছুদিন পরে সমস্ত বিষয়টা, যেটা অনিল কুম্বলের সঙ্গে হয়েছে, একদম অনিল কুম্বলের সঙ্গে যে ঘটনাটা হয়েছিল, হ্যাঁ, অনিল কুম্বলে সাংঘাতিক রকমের ডিসিপ্লিন মেনটেন করেন, এবং ভারতীয় দলের ডিসিপ্লিন ফিরিয়ে আনার পেছনে অনিল কুম্বলের একটা ভূমিকা ছিল। এরপরে রাহুল দ্রাবিড় কিন্তু ইনডিসিপ্লিন ব্যাপারটা ওনার এখানে ছিল না, উনি অনেক ক্ষেত্রে পেয়েই গিয়েছিলেন। এই আমাদের এই যে ফোর্সটা, এই ফোর্সটার ভিতরে কিন্তু অনেক মানে ইনডিসিপ্লিন ক্রিকেটাররা খুব নেই প্র্যাকটিক্যালি। আর এখন বোর্ডের অনেক নিয়ম কানুন, শক্ত সমর্থন নিয়ম কানুন আছে বলে ভয়ও পায় অনেকে। ফলে আর মানে ভারতীয় দলে থাকা না থাকার ভেতরে তো একটা বিরাট ফারাক, আর্থিক দিক থেকেও বিরাট ফারাক হয়ে যায়। ফলে এটারও তোদের একটা বিষয় থাকে। এই যে জায়গাটা, এই জায়গাটার পরিপ্রেক্ষিতে বিরাট কোহলি এবং রোহিত শর্মাদের কন্ট্রোল করার ক্ষেত্রে গৌতম গম্ভীরকে অনেক অনেক বেশি পরিশ্রম করতে হবে যদি গৌতম গম্ভীর ভারতীয় দলের কোচ হন। আমি এর কথাটা শুনে, মানে রাজারবিনির কথাটা শুনে খুব অবাক হয়েছি। এখন আমার প্রথম প্রশ্নটাই ওঠে যে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের শৃঙ্খলাটা কোথায়? একজন প্রেসিডেন্ট, একজন বিসিসিআই এর প্রেসিডেন্ট, নির্বাচিত একজন প্রেসিডেন্ট, ফলে উনি কিভাবে এই মন্তব্যটা করেন, যেখানে অনেক কোচ এখানে অ্যাপ্লাই করে রেখেছেন। এবং সবথেকে বড় ব্যাপার, দুজন কিন্তু ইন্টারভিউ দিয়েছেন, গৌতম গম্ভীর ইন্টারভিউ দিয়েছেন, সিভি রমন ইন্টারভিউ দিয়েছিলেন, এবং দেখা গেছে যে যারা ইন্টারভিউ নিয়েছিলেন তাই সেই দল কিন্তু পরিষ্কারভাবে বলেছিল যে গৌতম গম্ভীরের কোন রকম প্রিপারেশন ছিল না, যেখানে সিভি রমনের একটা প্রিপারেশন ছিল। অনেকদিন ধরেই আছেন তো, অনেকদিন ধরে তিনি কোচিং এ রয়েছেন, এবং সিভি রমন মানে এখানে যে উনি জায়গা পাবেন না উনি জেনেই জয়েনটা করেছেন, মানে অ্যাপ্লিকেশনটা করেছেন। গৌতম গম্ভীর যে অপশনটা রেখেছেন যে 3টি ফেজে 3 ধরনের টিম, আমি এটা সমর্থন করি, এটা ঠিকই আছে, এটা করা উচিত, কিন্তু পাশাপাশি গৌতম গম্ভীর কেন বললেন না যে তিনটে ফরম্যাটের জন্য 3 ধরনের কোচ, 3জন কোচ, উনি এটা কেন বললেন? ফলে সেখানে আমার কাছে মনে হচ্ছে যেটা ওটা নিজের জন্য কিছু একটা করলেন, সেখানে আমি আবার দ্বিমত পোষণ করি। নিজে বলতেন যে আমি শুধু টি-20 করাবো, কেন? আমার সামনে আমি এই ক্যালকাটা নাইট রাইডার্সকে চ্যাম্পিয়ন করেছি, টি-20 সম্পর্কে আমার ধারণা আমি মেনে নেবো, ঠিক আছে, কিন্তু কথা হচ্ছে এই মুহূর্তে কোন রঞ্জি দলের কোচিং করেছেন? উনি অ্যাকচুয়ালি কোনো জায়গায় কোচিংই করাননি। কোনটাই উনি সিনসিয়ারলি করেছেন আমি জানি না। উনি দিল্লি থেকে সাংসদ ছিলেন, উনি সংসদে গিয়ে কদিন বক্তৃতা করেছেন আমার কাছে তথ্য নেই, ফলে কটা প্রশ্নই বা করেছেন তাও জানি না, ফলে এই বছর উনি নমিনেশন নেননি বা পাননি। এই সমস্ত বিষয়গুলি আমাদের মাথায় ঘোরে। ফলে গৌতম গম্ভীর খুব মানে অসাধারণ ক্রিকেটার, খুব ভালো ভালো ম্যাচ ভারতীয় দলের হয়ে খেলেছেন, কোনো সন্দেহ নেই, তার ব্যাটিং প্রতিভা নিয়ে আমার কোনো প্রশ্ন নেই,
কিন্তু উনি যে মানে ইয়েগুলি অপশনগুলি রেখেছেন তার সঙ্গে ওই অপশনটাও রাখা উচিত ছিল, তাহলে একটু নিরপেক্ষ ভূমিকা থাকতো। পরিশেষে বলি, গৌতম গম্ভীর ফ্যাক্টর কিনা এটা ভবিষ্যৎ বলবে টি-20 থেকে এই 3 জন ক্রিকেটারের সরে যাওয়ার পেছনে। কারণ গৌতম গম্ভীর কোচ হবেন ওরা নিশ্চিতভাবেই বুঝতে পেরেছেন, এবং টি-20 ক্রিকেটে এমন একটা ফরম্যাট, আর গৌতম গম্ভীর মানে এমন ধরনের কোচ হবেন, ক্যালকাটা নাইট রাইডার্স এর খবর টবর নিলেও আপনারা দেখবেন খুব অ্যাডামেন্ট কোচ, মানে যেটা বলেন সেটাই করতেই হবে। ফলে এই স্বাভাবিক যে মানে রিয়াকশনটা ওদের মনে আছে। তা আমাদের এই মুহূর্তে মানে রবীন্দ্র জাদেজা সম্পর্কে বলতে পারি যে রবীন্দ্র জাদেজা যে চলে যাওয়া ভারতীয় দলের পক্ষে এই মুহূর্তে চলে যাওয়া যে বিশাল ক্ষতি হয়ে যাচ্ছে ঘটনাটা তা না। এই মুহূর্তে ভারতীয় দলে মানে অন্তত গতকালের ব্যাটিং বা এই ওয়ার্ল্ড কাপের ব্যাটিং এ অক্ষর প্যাটেল খুব ভালো ধরনের যদি আমরা উঠে আসছে। আমি আপনার কথা বেশ ধরেই বলছি যে একটু কন্ট্রাডিক্ট আমি করতে চাইবো যে আপনি যেটা বলছেন যে রবীন্দ্র জাদেজা কোনো ফ্যাক্টর না, কিন্তু আমার মনে হয় যে যদি এই বিশ্বকাপ বাদ দেওয়া যায় তাহলে রবীন্দ্র জাদেজার যে কন্টিনিউয়াস যে পারফরমেন্স সেটা কিন্তু ঠিক ছিল, এবং ওর মতন একজন ভালো অলরাউন্ডার এই মুহূর্তে হয়তো ভারতীয় দলের অলরাউন্ডারের সংখ্যা অনেকটা বেশি। আমি যদি দেখি হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, যদিও শিবম দুবেরও এই ওয়ার্ল্ড কাপ অতটা ভালো না, প্রথম ওয়ার্ল্ড কাপ ডেফিনেটলি, বাট অতটা ভালো নয়, তবে বেশ কিছু গুরুত্বপূর্ণ ম্যাচে রান করে গেছেন। তো এই জায়গাগুলোর বেসিসে আজকে আপনি পরবর্তী অলরাউন্ডার হিসেবে কাকে দেখছেন, এবং সব থেকে বড় ব্যাপার জাডেজার মতো একটা দুর্ধর্ষ ফিল্ডার কাকে দেখছেন? জাদেজা এখন হয় কি ক্রিকেটে তিনটে বিষয় যদি মিনিমাম না থাকে, এখন কি হচ্ছে, এখন মানে যে ইন্টারন্যাশনাল ক্রিকেটের যে চেহারাটা দেখিয়ে গিয়েছেন অ্যালেন বর্ডার, যে কারোর কোনো জায়গা স্থির থাকবে না। আমি যদি অ্যালেন বর্ডার ব্যাটিং করতেন, দারুণ অসাধারণ ফিল্ডার ছিলেন, বলও করে দিলেন, উইকেট কিপিং করেছেন, ইন্টারন্যাশনাল উইকেট কিপিং করেছেন অ্যালেন বর্ডার। ফলে উনি এগুলি দেখিয়েছেন। আমাদের ইয়ের ক্ষেত্রে বলটা করতে পারছেন না, আমাদের যে উইকেট 50 ওভার্সের যিনি উইকেট কিপিং করেন। ফলে রাহুল, কেএল রাহুলের ক্ষেত্রেও দেখুন যে আউটফিল্ডে অসাধারণ ফিল্ডার, আবার উইকেট কিপিংও করতে পারছেন, ব্যাটিংও করছেন, তিনটে অন্তত থাকতেই হয়। আমরা রাহুল দ্রাবিড়কেও সেই ভূমিকায় দেখেছি। এটা ছিল রাহুল দ্রাবিড় আমাদের ভারতে এই কাজটা করে গেছেন প্রথম দিকে, এবং সৌরভ গাঙ্গুলির অনেক পরিশ্রম লাঘব করে দিয়েছেন, অনেক চিন্তা মুক্ত করে দিয়েছেন। এই জায়গায় দাঁড়িয়ে এই রবীন্দ্র জাদেজা গত 4 মানে ইংল্যান্ডের যে আমাদের ওয়ার্ল্ড কাপটা যেটা আমরা হেরে গেলাম সেমিফাইনাল, এই যে ইংল্যান্ডের ওয়ার্ল্ড কাপের পর থেকে রবীন্দ্র জাদেজা তারপরের ওয়ার্ল্ড কাপ পর্যন্ত ঠিক ছিল, সব জায়গায় ছিল, এবং সবচেয়ে বড় তখন আমি তাকে কোনো সময় পরিশ্রান্ত হচ্ছেন বলে মনে হলো না, কোনো সময় মনে হয়নি উনি পরিশ্রান্ত হচ্ছেন। ইয়েতে ফিল্ডিংয়েও খুব একটা ঘাটতি দেখা যাচ্ছে ঘটনাটা তা না, কিন্তু বাকি দুটো জায়গায় একটা ক্যাপ্টেন যখন ওনার ওপরে 4 ওভার বল করার মতো ভরসা করতে পারছেন না, তখন উনি বুঝতে পারছেন যে এখন বোধহয় আস্তে আস্তে আমার শরীর, মানে আপনি বলতে চাইছেন কোথাও একটা গিয়ে যে ওই নিজের ওপরেই বুঝতে পারছেন যে হয়তো বোলিং ব্যাটিংটা সেই লেভেলে হচ্ছে না তার দ্বারা, মানে সেটা একটা উপলব্ধি। আর সবচেয়ে বড় কথা, ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে অনেকে, একদম বিষ্ণয় টিষ্ণয় ওরা ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে। ফলে উনি যদি টি-20টা বিশ্রাম পান, তাহলে 50 ওভার্স এবং টেস্ট ম্যাচের ক্ষেত্রে ভারতবর্ষের ক্ষেত্রে উনি অনেক বেশি সহযোগিতা করতে পারেন, কোনো সন্দেহ নেই। আরো মানে অন্তত 3 থেকে 4 বছর, অন্তত 3 বছর তো বটেই ভারতীয় দলের দুটো ফরম্যাটে 50 ওভার্স এবং ইয়েতে রবীন্দ্র জাদেজা সহায়তা করতে পারবেন, এই অবস্থায় উনি আছেন। কিন্তু প্রতিদিন যাচ্ছে, ফলে একদিন করে কিন্তু বয়স বাড়ছে। এটা ইন্টারন্যাশনাল ক্রিকেটে, বিশেষ করে টি-20 ক্রিকেটে একটা মানে গুরুত্বপূর্ণ ভূমিকা। তারপরে এত বেশি ম্যাচ হয়ে গেছে, প্রচুর ক্রিকেট বেড়ে গেছে, কারণ সারা বছর জুড়েই ভারত খেলছে এবং চারিদিকে খেলছে। ভারতের মতন ক্রিকেট এখন কেউ খেলছে না, ভারতের মতো বিত্তশালী কেউ নয়। আপনার এই আলোচনায় আমি আসবো, তবে একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি নেব। এই বিরতির পর এই আলোচনা আমাদের জারি থাকবে, আরো বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় আমাদের আজকের আলোচনায় আমরা তুলে আনবো, এবং আপনাদের সামনে আনবো বিভিন্ন গোপন খবরও হয়তো আজকে ফাঁস হবে। সঙ্গে থাকুন।